পঞ্চম পরিচ্ছেদ। ব্যবসা ছাড়িয়া কায় ক্লেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগলো। অর্থাৎ ব্যবসা ছেড়ে দিয়ে কঠোর পরিশ্রম করে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগলো। ধরো কেউ আগে ব্যবসা করতো কিন্তু পরে সেটা ছেড়ে দিয়ে নিজেই কষ্ট করে কাজ করে সংসার চালাতে শুরু করলো। এই বাক্যে ঠিক সেটাই বোঝানো হয়েছে। ব্যয় যে পরিমাণ সংকোচ করবেন ভাবছেন তা শুধু চেষ্টাতেও হয়ে ওঠে না। অর্থাৎ যতটা খরচ কমাবে বলে তিনি ভেবেছিলেন অনেক চেষ্টা করেও তা সম্ভব হয় না। ধরো রাহুল ভাবলো এই মাসে আমি 1000 টাকা কম খরচ করব, কিন্তু শেষে অনেক চেষ্টা করেও সে তা করতে পারে না। এই বাক্যে সেই পরিস্থিতি বোঝানো হয়েছে। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগলো। অর্থাৎ সুদ ধার শোধ করা সম্ভব হচ্ছিল না, তাই নিজের আসল টাকাতে হাত দিতে শুরু করলো। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগলো। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করতেছেন। এমন সময় মাহুত আদরণকে লইয়া নদীতে স্নান করিতে গেলেন। একদিন সকালে মোক্তার মহাশয় বসে নিজের অবস্থা নিয়ে ভাবছিলেন। তখন মাহুত আদরণকে নিয়ে নদীতে স্নান করতে গেলেন। অনেক দিন হইতে লোক ইহাকে বলতেছে, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন। অনেক দিন ধরে মানুষজন তাকে বলছিল, হাতিটি রেখে কি লাভ, ওটাকে বিক্রি করে দিন। ধরো কারো কাছে এমন কিছু আছে যেটা রাখার খরচ সাপেক্ষ, তাই সবাই তাকে বলছে এটা বিক্রি করে দাও, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। তোমরা এখানে মনে রাখবে, হাতিটি বিক্রি করে দিলেই মাসে কত টাকা বেঁচে যাবে। তোমরা বলে 30-40 টাকা। তোমাদের এটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এটা একটু ভালো করে মন দিয়ে রাখবে। কিন্তু মুখার্জি মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলে না, তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেল। লোকেরা যখন হাতি বিক্রি করতে বলতো তখন মুখোপাধ্যায় মহাশয় রাগ করে বলতেন, তার চেয়ে বলো না, আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের খরচ তো বেশি, তাদেরও বিক্রি করে দিই। এইরূপ উত্তর পর আর কথা চলে না, এমন জবাব দেওয়ার পর আর কারো কিছু বলার থাকে না। মোক্তার মহাশয় এমন জোরালো ও ব্যঙ্গপূর্ণ উত্তর দিয়েছে যে লোকজন আর তাকে কিছুই বলতে পারেন না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায় মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত অর্থকম হইতে পারে। হাতিটাকে দেখে মোক্তার মহাশয় মনে হলো, এটাকে যদি মাঝে মাঝে ভাড়া দেওয়া যায় তাহলে কিছু টাকা রোজগার করা যাবে। তিনি হাতি বিক্রি করতে চান না, তাই বিকল্প উপায় ভাবলেন ভাড়া দিয়ে আয় করা। ধরো কারো কাছে একটা গাড়ি আছে, সে সেটা বিক্রি না করে মাঝে মাঝে ভাড়া দিয়ে টাকা আয়ের জন্য। ঠিক এই ভাবনাটাই এখানে বোঝানো হয়েছে। তখন কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মোক্তার মহাশয় হাতি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে চান। কেউ কোনো জিনিস ভাড়া দিতে চাইলে আগে একটা বিজ্ঞাপন লিখে, সেটাই এখানে বোঝানো হয়েছে। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন সাক্ষাৎকারী আদরণীর নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। হাতির ভাড়া দেওয়া হবে বিয়ের যাত্রা, শোভাযাত্রা কিংবা দূর দূরান্তে যাতায়াতে সব ধরনের অনুষ্ঠানের জন্য সুন্দর ও শান্ত স্বভাবে হাতি ভাড়া দেওয়া হবে। নিরাপদ ও আকর্ষণীয় যাত্রা নিশ্চয়তা, বিশেষ অনুষ্ঠানে বাড়িতে আকর্ষণ, সুলভ মূল্যে ভাড়া। ভাড়ার প্রতি রোজ 3 টাকা, মাত্র হস্তিনী খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি 0-4 জিরো ধার্য হয়েছে। যাহার আবশ্যিক হইবে নিম্ন ঠিকানায় তথ্য লইবেন। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, একজন ব্যক্তি জয়রাম মুখোপাধ্যায় তার হাতিটি ভাড়া দিতে চান। কথায় ব্যবহার করা যাবে বিয়ের শোভাযাত্রা, দূরে যাতায়াত, অন্যের কাজে। খরচ কত? হাতির ভাড়া 3 টাকা, হাতির খাবার 1 টাকা, মাহুত অর্থাৎ যে চালায় এর খাবার 1 টাকা, মোট 4 টাকা। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া সরে প্রত্যেক ল্যাম্পপোস্টে, প্রতিপারস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তিনী ভাড়া লইতে
লাগলো বটে, কিন্তু তাতে 15-20 টাকা বেশি আয় হইল না। বিজ্ঞাপন দেওয়ার পরে মাঝে মাঝে মানুষ হাতি ভাড়া নিতে শুরু করলো। এতে খুব বেশি টাকা আয় হলো না, 15-20 টাকা থেকে বেশি আয়, তার জন্য মুখোপাধ্যায়ের আয় বেশি আর হলো না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। মুখোপাধ্যায়ের বড় নাতনিটি অসুস্থ হয়ে গেল। তাহার জন্য ডাক্তার খরচ, ওষুধপত্রাদির খরচ প্রতিদিন 5-7 টাকা কমে নির্বাহ হয় না। দেখো, তখনকার দিনে 5-7 টাকা মানে অনেক টাকা ছিল। আজকের দিনে যেমন হাসপাতালে গেলে অনেক টাকা খরচ হয়, ঠিক তেমন তখন এই 5-7 টাকা ছিল অনেক বড় খরচ। মাঝখানে পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়ে অন্তঃসত্ত্বা। এখানে বলা হয়েছে পরিবারের 2 জন বউ গর্ভবতী, তাই তাদের জন্য অতিরিক্ত যত্ন, খরচ ও দায়িত্ব বেড়ে যায়। যেমন একটি পরিবারে যদি একসাথে 2 জন মা হতে চলেন, তাহলে তাদের খাবার, চিকিৎসা সবকিছু খরচ বাড়ে। কয়েক মাস পরে আর 2টি জীবের অন্য সংস্থান করিতে হইবে। দেখো, আগে বলা হয়েছে 2 বউ গর্ভবতী, তাই কয়েক মাস পরে তাদের বাচ্চা হবে। তখন সেই নতুন বাচ্চাদের জন্য খাবার ও যত্ন সবকিছু ব্যবস্থা করতে হবে। ধরো একটি পরিবারে নতুন বাচ্চা জন্মালে তখন তার জন্য দুধ, ওষুধ, কাপড় সব আলাদা খরচ লাগে। দেখো, আমরা এতক্ষণ যা পড়লাম সেটাকে সহজ করে বলি 3টা জিনিসে বুঝি। 1 নম্বর হলো, বিজ্ঞাপন দেওয়ার পর কিছু আয় হচ্ছিল, কিন্তু সেটা খুব কম ছিল। যদি তোমার আয় কম হয় তাহলে কি সব খরচ চলবে? অবশ্যই না। 2 নম্বর হলো যে এরপর পরিবারের লোক অসুস্থ হয়ে পড়ে, তাই খরচ বেড়ে যায়। তোমরা অসুস্থ হলে ডাক্তার, ওষুধ সবকিছুতে টাকা লাগে, তাই না? 3 নম্বর হলো যে এখন ভাবো, আয় কম খরচ বেশি, তাহলে কি হবে? অবশ্যই সমস্যা হবে। এদিকে জ্যেষ্ঠ পুত্রী কল্যাণী দ্বাদশবর্ষে পদার্পণ করেছেন। এদিকে জ্যেষ্ঠ পুত্রী কল্যাণী দ্বাদশবর্ষে পদার্পণ করেছেন। বড় নাতনি কল্যাণীর বয়স 12 বছরে পৌঁছিয়েছে, অর্থাৎ মেয়েটির এখন বিয়ের বয়স। আগেরকার দিনে খুব অল্প সময়ে মেয়েদের বিয়ে হতো। দেখতে দেখতে যে রূপ ডাগর হইয়া উঠতেছে, শীঘ্রই তার বিবাহ না দিলে নয়। দেখো, এখানে বলা হয়েছে মেয়েটি দ্রুত বড় হয়ে উঠেছে, তাই সমাজের নিয়ম অনুযায়ী তাকে শীঘ্রই বিয়ে দিতে হবে। যেমন আগে গ্রামের সমাজের মেয়ের বয়স একটু বাড়লে সবাই বলতো বিয়ে দিতে হবে। নানা স্থান হইতে তাহার সম্বন্ধে আসিতেছে বটে, কিন্তু ঘোর বোর মনের মতন হয় না। বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, পছন্দের মতন পাত্র পাওয়া যাচ্ছে না। যদি ঘোর বোর মনের মতন হইল, তবে তাহার খাই শুনিয়া চক্ষু স্থির হয়ে যায়। ভালো পাত্র হলে তার অনেক টাকার দাবি চাই, লোভ বেশি। কন্যার পিতা একই সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, অর্থাৎ মেয়ের বাবা খুব গরিব। সে নেশা ভাঙ করিয়া তাস পাস খেলিয়া ফুলুট বাজিয়া বেড়াইতেছে। দেখো, এখানে মেয়ের বাবা চরিত্র দেখানো হয়েছে। সে দায়িত্ব জ্ঞানহীন, কাজ না করে নেশা করে, তাস খেলে ঘুরে বেড়ায়, তাই সংসারের দায়িত্ব নিতে পারে না। যেমন কেউ যদি সারাদিন শুধু মোবাইল গেম আড্ডা নিয়ে থাকে, তাহলে কি সে সংসারের দায়িত্ব নিতে পারবে? অবশ্যই না। যত দায় এই 60 বছর বুড়ার ঘাড়ে। সব দায়িত্ব এখন বৃদ্ধ জয়রাম মোক্তারের ওপর। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়তেছে, খাইবার পরিবার সংস্থান আছে। তোমরা এখানে মনে রাখবে যে পাত্রটি কোথায় পড়তেছিল। তোমরা বলবে রাজশাহী কলেজে এলে পড়তেছিল। তাহারা 2000 টাকা চায়, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলে বিবাহটি হয়। পাত্রপক্ষে 2000 টাকা চাই, নিজের 500 টাকা খরচ করবে, 2500 টাকা হইলে বিবাহটি হয়।
মোট 2,500 টাকা লাগবে বিয়ের জন্য। মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে, ভালো পাত্র মানে বেশি টাকা, পরিবার গরিব, শেষে 2,500 টাকায় বিয়ে ঠিক হয়। এটা কোম্পানি কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, তা হইতে 2,500 বাহার করা বড় কষ্টকর হইয়া দাঁড়াইল। দেখো এখানে বলা হয়েছে যে আগে কোম্পানি থেকে ভালো টাকা আসতো, এখন সেটা কমে গেছে, তাই বড় অঙ্কের টাকা 2,500 টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। আর শুধু তো একটি নহে, আরও নাতনি তো রয়েছে। শুধু এক নাতনি তো নয়, আরও নাতনি আছে, ভবিষ্যতে আরও খরচ হবে। তাদের বেলায় কি উপায় হবে? তাদের বেলায় কি উপায় হবে অর্থাৎ তাদের বিয়ের সময় কি হবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীর কর্মে ভগ্ন হইয়া পড়তে লাগল। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীর কর্মে ভগ্ন হয়ে পড়তে লাগলো। অর্থাৎ দেখো এখানে বোঝানো হয়েছে সংসারে এত সমস্যা, টাকা, বিয়ে, দায়িত্ব, এসব চিন্তা করতে করতে তার শরীর খারাপ হয়ে গেল। যেমন কেউ যদি সবসময় টেনশন করে পড়ার, টাকা, পরিবার নিয়ে, তাহলে সে তো অসুস্থ হয়েই পড়ে। একদিন সংবাদ আসলো কনিষ্ঠ পুত্র বিয়ে পরীক্ষা ফেল করেছে। দেখো এর মধ্যে একটা নতুন সমস্যা এলো। খবর এলো ছোট ছেলে পরীক্ষায় ফেল করেছে। একটা পরিবারে যদি কেউ ফেল করে তখন কি হয়? লজ্জা, দুঃখ, চিন্তা। এই পরিবারে আগে অনেক সমস্যা ছিল, টাকার সমস্যা, বিয়ে চিন্তা, তার উপরে আবার ছোট ছেলে ফেল করলো, মানে সমস্যাটা আরো বেড়ে গেল। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখার্জি মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেল, করে নাতনিদের বিবাহ দিন। দেখো এখন গল্পটা এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছি। পরিবারে কি কি সমস্যা ছিল? টাকার কম, বিয়ের খরচ, দুশ্চিন্তা। এই সময় বন্ধুরা একটা উপায় বলল। তারা বলল যে হাতিটি বিক্রি করে দাও। কিন্তু ভাবো, এই হাতিটা শুধু একটা জিনিস না, এটা তাদের অনেক দিনের সঙ্গী, পরিবারের সদস্যর মতে। শোনো সবাই, এখানে গল্পটা সবচেয়ে কঠিন জায়গায় এসেছে। এদিকে বাড়িতে টাকার খুব অভাব, নাতনিদের বিয়ে দিতে হবে, খরচ অনেক, আর অন্যদিকে একটা হাতি, শুধু হাতি না, অনেক দিনের সাথী, পরিবারের সদস্য। এই অবস্থায় বন্ধুরা কি বলল জানো? বলল হাতিটা বিক্রি করে দাও। এখন তোমরা বলো, এটা কি সহজ সিদ্ধান্ত? কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না, তিনি চুপ থাকলেন। তিনি দ্বিধায় আছেন। মাটির পানি চাইয়া মলার মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। দেখো এখানে কোনো কথা বলা হয়নি, কিন্তু সব কিছু বোঝা যাচ্ছে। তিনি কিছু বলছেন না, শুধু মাটির দিকে তাকিয়ে আছেন, মুখটা একদম, কিন্তু সব কিছু বোঝা যাচ্ছে। তিনি কিছু বলছেন না, শুধু মাটির দিকে তাকিয়ে আছেন, মুখটা একদম শুকানো, আর গভীর নিঃশ্বাস ফেলছে। এটা কিসের লক্ষণ জানো? এটা গভীর দুশ্চিন্তার, কষ্টের চিহ্ন। তিনি এত সমস্যায় পড়েছেন যে কিছু বলার শক্তিও নেই, শুধু মনে মনে ভাবছেন। যেমন তোমার মাথায় অনেক সমস্যা থাকলে তুমি চুপচাপ বসে থাকো, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, আর শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলো। চৈত্র সংক্রান্তি বামুনহাটের একটি বড় মেলা হয়। তোমরা এখানে মনে রাখবে, বামুনহাটের মেলা কোন মাসে হয়? চৈত্র সংক্রান্তি। এটি লাইনটি তোমরা মুখস্থ করে নিবে।
সেখানে বিস্তার গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রাইতে আসে। দেখো এখানে একটা মেলার কথা বলা হয়েছে। বছরের শেষের দিকে একটা বড় মেলা বসে। সেই মেলায় কি হয় জানো? শুধু ঘুরতে না, সেখানে পশু কেনা বেচা হয়। গরু ঘোড়া এমনকি হাতিও সব বিক্রি করার জন্য আনা হয়। বন্ধুগণ বললেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারেন। বন্ধুরা আবার বলছে, মেলায় বিক্রি করুন। 2000-এ কিনেছিলেন, এখন 3000 পাবেন, অর্থাৎ লাভ হবে। কচার কোটে চোখ মুছিয়া বললেন, কি করে তোমরা এমন কথা বলছো? চোখ মুছে একটু বিরক্ত বা অবাক হয়ে বললেন, তোমরা কিভাবে এমন কথা বলতে পারো? ধরো ক্লাসে তুমি আর তোমার বন্ধুরা এমন একটা কথা বললে যেটা বলা ঠিক না। তখন সে রেগে বা অবাক হয়ে বললেন, এমন কথা তোমরা কিভাবে বলতে পারো? বন্ধুরা বুঝালেন, আপনি তো বললেন ও আমার মেয়ের মতো, মানে জয়রাম মুক্তারের তার বন্ধুরা বললেন যে আপনি তো বললেন যে ও আমার মেয়ের মতন, তাই মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? এই কথার মাধ্যমে বন্ধুরা জয়রামকে বোঝাতে চাইছে যে যেমন মেয়েরা বড় হলে এক সময় বিয়ে হয়ে অন্য বাড়ি যায়, তেমনি হাতিকেও চিরদিন নিজের কাছে রাখা যায় না। তাই তার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাতি বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছিল। মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? মেয়ে চিরদিন বাবার বাড়িতে রাখা যায় না। এক সময় তার বিয়ে হয়, সে শ্বশুর বাড়ি চলে যায়, এটা জীবনের স্বাভাবিক নিয়ম। লেখক এখানে মেয়ের সঙ্গে হাতির তুলনা করে বোঝাতে চেয়েছেন যে জীবনের স্বাভাবিক নিয়মে অনুযায়ী যেমন মেয়েকে এক সময় বিদায় দিতে হয়, তেমনি জয়রামকেও তার প্রিয় হাতিটিকেও ছেড়ে দিতেও হবে। তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে। একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলে হয়। হাতিটি অনেকদিন ধরে ঘরে পোষা হয়েছে, তার প্রতি মায়া ও ভালোবাসা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি হলেও সব কিছু চিরদিন নিজের কাছে রাখা যায় না। তাই যদি হাতিটিকে রাখতে নাই পারা যায়, তাহলে যে সে কারো কাছে নয়, বরং ভালো ও বিস্তৃত লোকের কাছে বিক্রি করা উচিত, যাতে তার যত্ন ঠিকভাবে হয়। হাতিটি দীর্ঘদিন পোষার ফলে তার প্রতি মায়া জন্মেছে, তাই তাকে অবহেলা না নয় উপযুক্ত ও ভালো মানুষের হাতে বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে। যে বেশি আদর যত্ন রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোকের বিক্রি করবেন। হাতিটি এমন কারো কাছে বিক্রি করতে হবে যে তাকে খুব আদর যত্ন করবে এবং কোনো কষ্ট দেবে না। অর্থাৎ বিক্রি করা শুধু টাকার জন্য নয়, বরং হাতির ভালোর কথা ভেবে সঠিক মানুষে বেছে নিতে হবে। ভাবিয়া চিন্তায় জয়রাম বললেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক। জয়রাম প্রথমে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন, কারণ তিনি হাতিটিকে খুব ভালোবাসতেন। কিন্তু পরে তিনি ভেবে চিন্তায় বন্ধুদের কথার গুরুত্ব বুঝলেন। তাই তিনি বললেন, তোমরা যখন সবাই বলছো তখন তাই হোক। অর্থাৎ তিনি নিজের আবেগকে একপাশে রেখে বন্ধুদের পরামর্শ মেনে নিতে রাজি হলেন। দাও, মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কম হয় সে স্বীকার। ভালো খরিদ্দার পেলে দাম একটু কম হলেও তাকে বিক্রি করতে হবে ভালো মানুষের কাছে, দেওয়াটাই আসল কথা, বেশি দাম পাওয়া নয়। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়। বলা হয়েছে চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পরে মেলাটি শুরু হয়েছে। চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পরে মেলাটি শুরু হয়, অর্থাৎ সংক্রান্তির দিন মেলা শুরু হয় না, বরং তার কিছুদিন পরে প্রায় 15 দিন পরে মেলা বসে। তবে শেষে 4-5 দিন জমজমাট বেশি। মেলা শুরু হওয়ার পর প্রথম হইতে তেমন ভিড় থাকে না, কিন্তু শেষে 4-5 দিন মেলা খুব জমজমাট
হয়ে ওঠে। অর্থাৎ ওই সময়ে প্রচুর লোকজন আসে, কেনা বেচা বাড়ে, আনন্দ উৎসাহ পরিবেশ তৈরি হয়। সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হয়েছে। সংক্রান্তির দিন হঠাৎ করে যাওয়া নয়, বরং তার এক সপ্তাহ আগে ঠিক করা হয়েছে যে কখনো যাত্রা করা হবে। অর্থাৎ আগে থেকে পরিকল্পনা করে নেওয়া হয়েছে। মাহাতো যাইবে, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যপুত্রটির সঙ্গে যাইবে। অর্থাৎ মাহাতো যাবে, সঙ্গে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যপুত্র যাবে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রস্থান করিলেন। যাত্রার দিনে ভোরে মুখোপাধ্যায় মহাশয় জেগে উঠলেন এবং যাত্রার প্রস্তুতি নিতে শুরু করলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করতেছেন, মানে চৈত্র সংক্রান্তি বাবুনহাটে মেলায় যাওয়ার আগে তাকে ভোজন করানো হলো। বাটির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়িয়ে আছে। বাড়ির ছেলে মেয়ে চোখে জল নিয়ে হাতির পাশে দাঁড়িয়ে আছে। অর্থাৎ হাতির প্রতি ভালোবাসার কারণে তারা দুঃখ পাচ্ছে। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়ালো। অর্থাৎ তিনি নিজের বিদায়ের সময় উপস্থিতি হলেন। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনিয়া রাখিয়াছিলেন। ভীত সেই হাঁড়ির হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। হাতির জন্য আগে খাওয়ার প্রস্তুতি করেছিলেন। ডালপালা প্রভৃতি মামুল খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। প্রথম হাতিটিকে সাধারণ খাবার খাওয়ানো হয়, তারপর মুখোপাধ্যায় মহাশয় নিজের হাতে মুঠো মুঠো করে রসগোল্লা খাওয়ান। এটি শুধু খাওয়ানো নয়, এতে তার ভালোবাসা, স্নেহ, আদর প্রকাশ পাচ্ছে। শেষে তাহার গলায় নিম্ন তার বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলেন, আদর জামা, বাবুনহাটের মেলা দেখে এসো। এখানে একটি খুব আবেগপূর্ণ দৃশ্য দেখানো হয়েছে। মুখোপাধ্যায় মহাশয় হাতিটিকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন। তাই বিদায়ের সময় তিনি তার গলায় হাত বুলিয়ে ভাঙা কাঁদো গলায় বিদায় জানাচ্ছেন। মা বলে ডাকা থেকে বোঝা যায় তিনি হাতিটিকে নিজের সন্তানের মতন দেখতেন। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারলেন না। মুখোপাধ্যায় মহাশয় হাতিটিকে খুব ভালোবাসতেন, তাই তাকে বিদায় দেওয়ার সময় তিনি এতটাই দুঃখ ও আবেগ ভেঙে পড়েছিলেন যে ঠিক মতন বিদায়ের কথা বলতে পারেন না। উদলে দুঃখে ছলনাটুকু আশ্রয় লইলেন। দুঃখে মমতা হইতে হইলেও উভয়ে নিজেদের আবেগ প্রকাশ না করে আচরণে আড়ালে তা